Bismillahirrahmanirrahim. As-sala-mua'likum. Hope all of you are fine by the grace and mercy of Almighty Allah subhanahu wa ta'ala. Dear viewers, welcome back to my channel Exploring Sabri. আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে ডিজিটাল কন্টেন্টের পাঠ পরিকল্পনা প্রণয়নের ধাপ। ডিয়ার ভিউয়ার্স, আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরির কৌশল এবং শ্রেণীকক্ষের এর ব্যবহার পদ্ধতি। সো যারা ভিডিওটি দেখেননি তারা দয়া করে আই বাটনে ক্লিক করুন, ভিডিওটা পেয়ে যাবেন। দেখে নিন, তাহলে আমার এই ভিডিওটা বুঝতে সহজ হবে। সো আমার আজকের ভিডিও টপিক ডিজিটাল কন্টেন্টের পাঠ পরিকল্পনা প্রণয়নের ধাপ। সো লেটস গেট স্টার্টেড। সো সকলের মনে যে প্রশ্নটা প্রথম দেখা দেয় সেটা হচ্ছে মডেল ডিজিটাল কন্টেন্টের কয়টি স্লাইড হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কয়টি স্লাইড সেট করব শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য। সো এখানে যেটা স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় সেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 12টি স্লাইড এবং সর্বোচ্চ হচ্ছে 18টি স্লাইড, নট লেস দেন 12, নট মোর দেন 18। সো এটা হচ্ছে একটা মডেল ডিজিটাল কন্টেন্টের স্লাইডের একটা স্ট্যান্ডার্ড, 12 থেকে 18। আপনি এর বেশি নিতে পারবেন না, কারণ আপনার যেহেতু ক্লাস টাইম হচ্ছে সাধারণত 40 থেকে 45 মিনিট। সো আপনাকে স্লাইডগুলো প্রদর্শন করতে হবে, একক কাজ, গ্রুপ কাজ সেগুলো দিতে হবে। সো 18 উপরে না হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। সো আমরা প্রথমে যে এটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম স্লাইডে কী থাকবে। সেটা হচ্ছে শুভেচ্ছা অথবা স্বাগতম একটা স্লাইড থাকবে। সেখানে আপনি একটা ফুল দিয়ে অথবা ওয়েলকাম সাইন দিয়ে আপনি শিক্ষার্থীদেরকে স্বাগত জানাতে পারেন। এটা হচ্ছে প্রথম স্লাইড। নাম্বার সেকেন্ড স্লাইড যেটা হচ্ছে যে টিচার ক্লাস নেবেন তার পরিচিতি। সেখানে পরিচিতি লেখার দরকার নেই, শুধুমাত্র টিচারের নেম, তার পদবি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তার ফোন নাম্বার, মোবাইল নাম্বার ইত্যাদি শেয়ার করলেই হবে। সেখানে টিচার্স পরিচিতি এটা লেখা দরকার নাই। 3 নাম্বার যে স্লাইডটা হবে সেটা হচ্ছে পাঠ বা বিষয় পরিচিতি। এটা লেখা লাগবে না, শুধুমাত্র সাবজেক্ট, শ্রেণী, অধ্যায়, সময় এবং পিরিয়ড এবং তারিখটা লিখলেই হবে। এটা হচ্ছে স্লাইডে থাকবে নাম্বার 3rd স্লাইড। এটা 4th যে স্লাইডটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে 4th স্লাইডে আমরা মানসিক পরিবেশ তৈরি অথবা পাঠ শিরোনামের ঘোষণার জন্য ছবি অথবা ভিডিও প্রদর্শন করে থাকি। সো এই 4 নাম্বার যে স্লাইডটা সেখানে হচ্ছে যেহেতু আমার পাঠ মানসিকভাবে শিক্ষার্থীদেরকে রেডি করতে হবে পাঠের ভিতরে প্রবেশ করার জন্য, সেখানে আপনি একটা ছবি অথবা ভিডিও দেখিয়ে অথবা প্রশ্ন করে শিক্ষার্থীদের থেকেই কিন্তু পাঠের যে বিষয়বস্তু সেটা বের করে নিয়ে আসা। এবং অবশ্যই পাঠ শিরোনাম বোর্ডে লিখতে হবে, বড় করে বোর্ডে আপনার পাঠ শিরোনামটা লিখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে। এটা হচ্ছে 4 নম্বর স্লাইড গেল। এখন 5 নম্বর স্লাইডে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে শিখন ফল, যে এই টপিক্সটা পড়ে, এই অধ্যায়টা পড়ে, এই লেসনটা পড়ে কী শিখতে পারবে, সেই শিখন ফলটা আপনাদেরকে স্লাইডে শো করতে হবে। যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা এটা বলতে পারবে, এটা ব্যাখ্যা করতে পারবে অথবা এটা লিখতে পারবে ইত্যাদি। 3 নম্বর হচ্ছে শনাক্ত করতে পারবে, সমাধান করতে পারবে, বর্ণনা করতে পারবে ইত্যাদি, বিশ্লেষণ করতে পারবে অথবা আঁকতে পারবে ইত্যাদি। সো এখানে আসলে যেটা সবচেয়ে লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা 4টা শিখন ফল লিখুন, যাতে করে পাঠ শেষে সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায়। তো 4টা আমাদের যে শিখন ফল, আমাদের জ্ঞান, আমাদের হচ্ছে অনুধাবন, আমাদের প্রয়োগ, আমাদের উচ্চতা দক্ষতার যে 4টা শিখন ফল আছে সেটাই 4টাকে আপনাকে স্লাইডে লিখতে হবে। এখন এটা হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে, সাধারণত ম্যাথমেটিক্সে অথবা ইংলিশে এটা একটু কম বেশি হতে পারে, সেটা ভ্যারিস ফ্রম সাবজেক্ট টু সাবজেক্ট। নাম্বার 6 যেটা এখন আসবেন যে উপস্থাপনা, পাঠ উপস্থাপনা। এই কথাটা লেখা লাগবে না, সেটা হচ্ছে প্রথম শিখন ফল অনুযায়ী শিক্ষার্থীদেরকে পাঠ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ছবি, ভিডিও, তথ্য দিয়ে সেখান থেকে প্রশ্ন করে, ক্লু দিয়ে সাহায্য করে, যাতে তারা চিন্তা করে পরবর্তী কাজ করতে পারে। সো এখানে আপনি ছবি শেয়ার করতে পারবেন অথবা ভিডিও শেয়ার করতে পারবেন, যাতে শিক্ষার্থীদের বোধগম্য হয়। এমন ভিডিও, এমন ছবি যেটা হচ্ছে লেসনের সাথে যাবে, সামঞ্জস্য থাকবে, শিক্ষার্থীদের বোধগম্য হবে। শিখন ফল অনুযায়ী উপস্থাপনে এখানে স্লাইড 1, 2টা অথবা 3টা হতে পারে, এটা ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। সো এটা আমাদের মূল যে পাঠে আপনি প্রবেশ করলেন, এখানে শিখন ফল অনুযায়ী হচ্ছে স্লাইড 1টা, 2টা, 3টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসেন নাম্বার 7 যেটা, সেটা একক কাজ নিয়ে কাজ করা। ওখানে 6 নম্বরের 2-3টা স্লাইড দেখানোর পরে তারপরে স্লাইডটা হচ্ছে একক কাজ নিয়ে একটু কাজ করা। সেটা হচ্ছে এখানে কি, সংজ্ঞা লিখো অথবা উল্লেখ করো ইত্যাদি। এটা একক কাজ। ইন্ডিভিজুয়াল কাজ হচ্ছে ক্লাস ওয়ার্কে আমরা সাধারণত যেটা করাই, সেটা স্লাইডেও আমরা করাবো।
এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে একক কাজ হিসেবে একটা দুইটা কাজ দিন, যাতে শিক্ষার্থীরা চিন্তা করে পূর্বের ক্লু অনুযায়ী লিখতে পারে। সেখানে এমন কিছু দেওয়া যাবে না যেটা হচ্ছে আপনি স্লাইডে অথবা প্রশ্নে উল্লেখ করেননি। এখন একক কাজে একাধিক স্লাইড হতে পারে, এটা নির্ভর করে টপিকের উপরে। সো শিখন ফলে উল্লেখ করেনি বা স্লাইডে উপস্থাপন করেনি এমন কোনো প্রশ্ন আসলে এই স্লাইডে করা যাবে না। সো নাম্বার 8 যেটা, তারপর আসবে জোড়ায় কাজ, মানে পেয়ার ওয়ার্ক আমরা বলে থাকি, পেয়ার ওয়ার্ক। সো পেয়ার ওয়ার্কে ব্যাখ্যা করা, পার্থক্য নির্ণয় করা, কেন তা লিখো ইত্যাদি, এই ধরনের সাধারণত আমরা পেয়ার ওয়ার্ক দিয়ে থাকি, যেটা জোড়ায় কাজ বলি। জোড়ায় কাজ হিসেবে একটা সর্বোচ্চ 2টা কাজ দেওয়া যেতে পারে, যাতে করে শিক্ষার্থীরা নিজে নিজে চিন্তা করতে পারে এবং পূর্বের ক্লু থেকে তারা সেই ক্লু অনুযায়ী যেন লিখতে পারে। সো একক কাজ থেকে জোড়া কাজ আরেকটু গভীর হবে, এটা একটু সময় দিতে হবে, শিক্ষার্থীরা যেন তাদের চিন্তার সুযোগ পায়, তাদের যেন মাথা খাটানোর সুযোগ থাকে, এমন কাজ দিতে হবে। নেক্সট স্লাইডটা হবে সেটা হচ্ছে নাম্বার 9, এটা হচ্ছে দলগত কাজ, গ্রুপ ওয়ার্ক আমরা বলে থাকি। শ্রেণীকক্ষে সাধারণত এটা করা হয় গ্রুপ ওয়ার্ক। সো এইখানে গ্রুপ ওয়ার্কের যে দলগত কাজের যেই ব্যাপারটা হাইলাইট করতে হবে সেটা হচ্ছে যুক্তি সহকারে বুঝিয়ে লিখো, রূপরেখা তৈরি করো, চিত্র প্রস্তুত করো, তালিকা তৈরি করো, ইত্যাদি ইত্যাদি হতে পারে। সো এখানে শিখন ফল অনুযায়ী উচ্চতর চিন্তন দক্ষতার প্রতিফলন ঘটতে পারে এমন প্রশ্ন করতে হবে। আমি 5 নাম্বার স্লাইডে আমার যে শিখন ফলের যে টার্গেট ছিল, সেই টার্গেট অনুযায়ী উচ্চতর চিন্তন দক্ষতা যেন শিক্ষার্থীর প্রতিফলন ঘটতে পারে, এই জাতীয় প্রশ্নগুলো আসলে করতে হবে। নাম্বার 10 হচ্ছে মূল্যায়ন। এখানে ছোট ছোট প্রশ্ন করে ছবি দেখিয়ে মিলকরণ করা, শূন্যস্থান পূরণ ইত্যাদি দিয়ে মূল্যায়ন করা যেতে পারে শ্রেণীকক্ষে। 11 নম্বর স্লাইডটা হচ্ছে বাড়ির কাজ। এখানে উচ্চ চিন্তনধর্মী কিন্তু স্বল্প সময়ে করা যেতে পারে এমন কাজ শিক্ষার্থীদের বাড়ির কাজ হিসেবে দেওয়া যেতে পারে। শেষ যে স্লাইডটা হবে সেটা হচ্ছে ধন্যবাদ স্লাইড। এখানে ফুল বা পাঠ সংশ্লিষ্ট কোনো কিছু, আকর্ষণীয় কোনো কিছু দিয়ে শ্রেণীর কার্যক্রম শেষ করা। আর ক্লাস শেষ করার পরে যে বিষয়টা খুবই লক্ষ্য রাখতে হবে যে টাইম ম্যানেজমেন্ট। সেখানে আপনি যে ডিজিটাল কন্টেন্টটা তৈরি করলেন সেটা যেন সবগুলো স্লাইড আপনি শ্রেণীকক্ষে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। সেখানে যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক যেটা আছে, একক কাজ, পেয়ার ওয়ার্ক অথবা গ্রুপ ওয়ার্ক যেটা আছে, সবগুলো কাজ যেন শ্রেণীকক্ষে আপনি করতে পারেন, সেই বিষয়গুলো আসলে লক্ষ্য করেই কিন্তু ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন এবং শ্রেণীকক্ষে সেটা উপস্থাপন করবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটা কোনোভাবে কারো না কারো উপকারে আসবে ইনশাআল্লাহ। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।